আমরা এখন এমন এক রাজ্যে প্রবেশ করতে চলেছি যা বাইরে থেকে দেখতে হয়তো খুবই সাধারণ, কিন্তু এর ভেতরে যে এক অসাধারণ গল্প লুকিয়ে আছে তা জানলে অবাক হতে হয়। আর এই রাজ্যটা হল ফুলকপির রাজ্য। প্রশ্নটা শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? কিন্তু এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। ভাবা যায়, একটা সাধারণ সবজি কি করে একটা পুরো অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠতে পারে। চলুন তো এই রহস্যের ভেতরে একটু ঢু মারা যাক। দেখুন, এই রাজ্য কিন্তু কোনো কাল্পনিক জায়গা নয়, বরং এটা একটা বাস্তব স্থান। আমরা ঠিক সেই অঞ্চলের কথাই বলতে যাচ্ছি যেখানে ফুলকপি চাষ করাটা শুধু একটা কৃষিকাজ নয়, এটা প্রায় একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, বাংলাদেশের রাজবাড়ী জেলা। ঠিক এখানেই গড়ে উঠেছে ফুলকপির এক বিশাল জগৎ। এখানকার মাটি, আবহাওয়া আর মানুষের অক্লান্ত পরিশ্রমে সাধারণ দেখতে একটা ফুলকপি হয়ে উঠেছে সত্যি অসাধারণ। তো এখন সময় হয়েছে এই রাজ্যের প্রধান চরিত্রদের সাথে পরিচিত হওয়ার, কারণ সব ফুলকপি কিন্তু একরকম হয় না। এদের মধ্যেও অনেক জাত আর বৈশিষ্ট্য আছে যা এই রাজ্যকে এতটা বিশেষ করে তুলেছে। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। ঠিক কী এমন আছে যা একটা ফুলকপিকে সেরার সেরা করে তোলে? চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজবাড়িতে কোন কোন জাতের ফুলকপি চাষ হয় আর কেনই বা সেগুলো এত স্পেশাল। তালিকার প্রথমেই আছে স্নোবল। নামটা শুনেই বোঝা যাচ্ছে বরফের বলের মতো এর গঠনটা বেশ আটসাট, আর এই কারণেই বাজারে চাহিদা কিন্তু বেশ ভালো। এরপর আসছে স্নো হোয়াইট। এর পরিচয় এর ধবধবে সাদা রঙেই। এই রঙটাই ক্রেতাদের চোখ টানে খুব সহজে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জাত হল মাগি। এই অঞ্চলের কৃষকদের কাছে এটা একটা ভরসার নাম, কারণ বছরের পর বছর ধরে এর ফলন বেশ ভালো হয়ে আসছে। আর সবশেষে পম। এটাও এমন একটা জাত যা এখানে প্রচুর চাষ হয়, এবং রাজবাড়ির ফুলকপির যে বৈচিত্র্য তাতে এরও একটা বড় ভূমিকা আছে। তাহলে এই হল ফুলকপির রাজসভার প্রধান সদস্যরা: স্নোবল, স্নো হোয়াইট, মাঘি এবং পম। এই চারটি জাত মিলেই কিন্তু রাজবাড়ির ফুলকপি রাজ্যের ভিতটা তৈরি করেছে, আর এদের এই বৈচিত্র্যই এখানকার কৃষিকে একটা অন্য মাত্রা দিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই রাজ্যটা এত সফল হলো কিভাবে? এর পেছনে কিন্তু রয়েছে বিজ্ঞান আর আধুনিক চাষের পদ্ধতির এক দারুণ মেলবন্ধন। চলুন কৃষকের সেই টুলকিটটা একবার দেখে আসি। কৃষকদের একটা গোপন অস্ত্রের কথা বলি, সেটা হলো বোরাক্সের সঠিক ব্যবহার। এটা আসলে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। অনেক সময় দেখবেন ফুলকপির ডাটা ভেতর থেকে ফাঁপা হয়ে যায় বা গায়ে বাদামি ছোপ পড়ে। বোরাক্স ঠিক এই সমস্যাগুলোই হতে দেয় না। এর ঠিকঠাক প্রয়োগ নিশ্চিত করে যে প্রত্যেকটা ফুলকপি দেখতে হবে নিখুঁত আর বাজারে বিক্রির জন্য একদম তৈরি। আধুনিক বিজ্ঞানের এক দারুণ ব্যাপার, তাই না? এখানে চাষাবাদের দুটো ভিন্ন ধারার কথা বলা যায়। একদিকে আছে আমাদের বহুদিনের প্রচলিত পদ্ধতি, আর অন্যদিকে আছে বিটি বা জেনেটিক্যালি অ্যাসিস্টেড চাষ। এই বিটি জাতগুলোর বিশেষত্ব হল এদেরকে এমনভাবে তৈরি করা হয় যাতে তারা নিজেরাই কিছু পোকামাকড় প্রতিরোধ করতে পারে, ফলে কীটনাশকের ব্যবহারও কমে যায়। মজার ব্যাপার হল রাজবাড়িতে এই দুই পদ্ধতিরই সহাবস্থান দেখা যায়, যা কৃষকদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেয়। একটা সফল রাজ্য তো একা একা চলতে পারে না, তাই না? ফুলকপির পাশাপাশি এর আরও কিছু গুরুত্বপূর্ণ মিত্র আর প্রতিবেশীও আছে যারা এই অঞ্চলের কৃষিকে একটা পূর্ণতা দেয়। চলুন তাদের সাথেও একটু পরিচিত হওয়া যাক। হ্যাঁ, একদম ঠিক। ফুলকপির পাশাপাশি রাজবাড়ির জমিতে ব্রকোলি আর টমেটোর মতো সবজিও খুব সফলভাবে চাষ হচ্ছে। এই ফসল বৈচিত্র্য মাটির স্বাস্থ্য যেমন ভালো রাখে, তেমনি কৃষকদের অর্থনৈতিক ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয়। এরা আসলেই ফুলকপির রাজ্যের খুব বিশ্বস্ত মিত্র। তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে কি দাঁড়ালো? যা দেখতে একটা সাধারণ সবজি, তার পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা নির্দিষ্ট জায়গার গল্প, বিভিন্ন জাতের বৈচিত্র্য আর আধুনিক বিজ্ঞানের দারুণ সব প্রয়োগ। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, পরের বার যখন কোনো ফুলকপি দেখা হবে তখন কি সেটাকে কেবলই একটা সবজি মনে হবে, নাকি এর পেছনের এই আস্ত রাজ্যটার কথা মনে পড়বে? আশা করি এই আলোচনার পর থেকে ফুলকপিকে দেখার দৃষ্টিভঙ্গিতে নতুন একটা মাত্রা যোগ হবে, কারণ এটা শুধু একটা সবজি নয়, এর পেছনে আছে একটা গোটা অর্থনীতি, বিজ্ঞান আর হাজারো কৃষকের গল্প।